স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে গুরুত্বারোপ টেলিভিশন এডিটর্স কাউন্সিলের। মাত্র ৫ মাসে সরকারকে ব্যর্থ বলা অসহিষ্ণুতার পরিচয় মন্তব্য ফখরুলের। ৫ মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। সরকার কতটা সফল সে রায় দেবে জনগণ, বললেন জামায়াত আমির। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন। সকল আমাদের সকল সরকার চিৎকার দিয়েছে মিডিয়া সম্পূর্ণ স্বাধীন। আমি একবারও বিশ্বাস করি নাই, এখনো বিশ্বাস করি নাই। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধীদের মেনে নেবে না জনগণ, মন্তব্য সালাউদ্দিনের। শেখ হাসিনা ফিরলে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান আইনমন্ত্রীর। আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনের পথ ধরে হাঁটুক। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে। সিলেটে 2 বাসের সংঘর্ষে প্রাণ গেল 9 জনের। বগুড়ায় একই জায়গায় পৃথক দুর্ঘটনায় নিহত 9। স্বজনদের শোকের মাতম। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই, সত্য লিখলে কেউ সাংবাদিকদের আয়না ঘরে নেবে না। টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনারে এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি আরও বলেন, 5 মাসেই সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ার ফেসিবাদী আচরণের শামিল। এদিকে কর্পোরেট ব্যবসার সাথে সাংবাদিকতাকে গুলিয়ে না ফেলার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী। এ সময় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেন এডিটর্স কাউন্সিলের সদস্যরা। গণমাধ্যমকে স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেয়। রাজধানীর একটি হোটেলে ছিল টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনার, যার প্রতিপাদ্য টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা। টেলিভিশন সম্পাদকদের পাশাপাশি অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী। উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী প্রশ্ন তোলেন, সরকার তো বর্তমানে চাপ দেয় না, তাহলে নিজেরা কেন সেন্সরশিপ করেন? সত্য লিখলে আয়না ঘরে নেওয়া হবে না বলেও জানান তিনি। আপনি তথ্যমন্ত্রী সাহেব নিশ্চয়ই আপনাদের কোথাও ফোন করে একজনও বলেননি যে এটা কেন লিখলেন বা এটা লিখলেন না কেন বা দিলেন কেন? তখন তো আপনারা একদিন বলেছেন যে আমরা নিজেরাই ঠিক করে নিই যে এটা লেখা উচিত হবে কি উচিত হবে না। তো সেটা আপনারা কেন করেন? এখন তো করার কোনো দরকার নেই, প্রয়োজনে কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না বা আয়না ঘরে দিয়ে দেবে না। রাইট দ্য ট্রুথ। বিরোধীদের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, মাত্র 5 মাস না যেতেই সরকারকে ফেলে দেওয়ার ঘোষণা ফ্যাসিবাদী আচরণের শামিল। আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর দিতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। গণমাধ্যম তখনই আপনার ভালো ভূমিকা পালন করতে পারবে যদি আপনারা যারা এর মধ্যে কাজ করছেন তারা এক হয়ে যান। কর্পোরেট ব্যবসার স্বার্থে সাংবাদিকতাকে ব্যবহার না করার আহ্বান জানান তথ্য সম্প্রচার মন্ত্রী। স্বাধীনতা আছে কি নাই, সরকার নিয়ন্ত্রিত কি নিয়ন্ত্রিত না, এখন কিন্তু এটা শিফট হয়ে গেছে যে whether it is productive responsibility or not। এই মুহূর্ত পর্যন্ত আমি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। সেমিনারে যমুনা টেলিভিশনের হেড অফ নিউজ তৌহিদুল ইসলাম বলেন, সাংবাদিক বলে সবকিছু মাপ এমন মনে করার কোনো সুযোগ নেই। ভালো সাংবাদিকতা দিয়েই নিজেদের টিকিয়ে রাখতে হবে। অনেকে জিজ্ঞেস করে যে যমুনা টেলিভিশনের ভূমিকা কি ছিল বা কি হয়েছিল। ওটা আসলে ছিল একদমই ট্রাস্ট। মানুষ বিশ্বাসের জায়গাটাই বিশ্বাস করেছিল যে ওরা যেটা দেয় এটা মোটামুটি ঠিক তথ্যটাই দেয়। আমি 5 আগস্টের বা ওই সময়টার কথা বলছি, বা তারও আগে থেকে আপনি যদি জিনিসটা দেখেন। সো এই ট্রাস্টটা একদিনে
অর্জন করা যায় না। আসলে সময় বদলানোর মানে এই না যে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি বা আমরা এটা নিয়ে আর ভাববো না। আমরা যেন এখনো ওই দায়িত্বশীলতার জায়গাতেই থাকি। আমি সাংবাদিক বলে আমার জন্য সবকিছু মাপ, আমরা যেন সেটা মনে না করি। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্রের প্রাণ গণমাধ্যম, জনগণকে গুজব থেকে রক্ষা করা সংবাদকর্মীদের দায়িত্ব। এত বেশি ক্লিক বেইট জার্নালিজম করতে যে আমরা দেখা যায় যে আমরা অনেকের কথা টুইস্ট করি। সাংবাদিক কবল থেকে সাংবাদিকতা বাঁচাতে প্রকৃত সাংবাদিকের একটা তালিকা হওয়া উচিত। নিজের শুদ্ধিকরণ করতে পারি তাহলে কিন্তু আমি সরকারকে প্রশ্ন করতে পারবো। ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া রিলেশন তৈরি হলে আমার একটু অ্যাটলিস্ট দক্ষ সাংবাদিক তৈরি হবে। সেমিনারে সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখতে গুরুত্ব দেন বক্তারা। বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা হলে অনেক সংকট কেটে যাবে। গণতন্ত্রের জন্য এই ক্ষেত্রে আর্থিক বিষয়টিও আমাদের ভাবনায় নেওয়া দরকার। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ। বাগেরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেছেন গ্যাস, বিদ্যুৎ ইত্যাদিতে মানুষের জীবন অসহনীয় হয়েছে। গৃহস্থালিতে ব্যবহৃত যে গ্যাস, সেটার দাম 1.5 গুণ হয়ে গেছে, 1 গুণ থেকে এই 5 মাসের ভিতরে। গোটা 2 মাস ধরে যে বুথের বিল আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন। এটা কিন্তু সরকারের সুন্দর পরিচালনার সমান বহন করে না। শেখ হাসিনার দেশে ফেরা, বিচার এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে কড়া বার্তা দিলেন সরকারের 2 মন্ত্রী। কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের রাজনীতি মেনে নেবে না দেশের মানুষ। অন্যদিকে চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশে ফিরে শেখ হাসিনাকে প্রচলিত আইনেই হতে হবে বিচারের মুখোমুখি। সকালে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই সময় শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। হাসিনার বক্তব্যে কোনো অস্থিতিশীলতা যদি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে স্যার, বা তার বক্তব্য দেয়াকে আপনারা কিভাবে? স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের রাজনীতি দেশের মানুষ গ্রহণ করবে না। নিজ কর্মকাণ্ডের জন্য যারা অনুশোচনায় ভোগে না কিংবা জনগণের কাছে ক্ষমা চাননি, তাদের রাজনৈতিক পুনর্বাসনেরও সুযোগ নেই। তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটন খাতের নানা সম্ভাবনা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্লু ইকোনমি এবং মেরিন সায়েন্স ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া চলছে, ইনশাআল্লাহ সেটা হবে। এখানে সমুদ্র সম্পদ ভিত্তিক গবেষণা পরিচালিত হবে। এই জাতীয় সমস্ত ইনস্টিটিউশনগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসবো। এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হতে হবে। কোনো বিশেষ ট্রাইব্যুনাল নয়, দেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ায় হবে তার বিচার। গত 17 বছরে সহ এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যতজনকে হত্যা করেছেন তার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে। বাংলাদেশে কোনো ক্যাঙ্গারু কোর্ট করবো না, কোনো বিশেষ আদালত করব না। বাংলাদেশের প্রচলিত আইনেই ইনশাল্লাহ বিচার হবে এবং যদি প্রমাণিত হয় ফাঁসির কাষ্ঠেও চড়তে হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বিশ্বাস করতে চান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। পলাতক ও সাবেক প্রধানমন্ত্রীকে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনের পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।
দেশে যেন আর কোনো স্বৈরশাসক তৈরি না হয়, সেজন্য সরকার কোনো ভুল করলে সবাই মিলে সংশোধন করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা যাবে না। রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স অ্যান্ড লিবারেশন ডের অনুষ্ঠানে এই কথা বলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। জানান, রাজনৈতিক দলগুলোরও ভুল আছে। অর্থ আর ক্ষমতার প্রতি লোভের কারণে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এখনো। সবাই উপস্থিত হয়েছে। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স অ্যান্ড লিবারেশন ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ৭১-এর স্মৃতিচারণ করেন। বলেন, সাম্য, মানবিক মর্যাদা আর গণতন্ত্রের জন্য ১৯৭১ সালের যুদ্ধের মতোই ২৪শে জুলাই আগস্টে যুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য। গত ৫ই আগস্টেও এই দেশে মানুষ একটি গণ অভ্যুত্থান দেখেছে। এটিও হয়েছে গণতন্ত্রের জন্য। দেশের নির্বাচনের নামে কয়েকটি প্রহসন মঞ্চস্থ হয়েছে। আমরা কেন যুদ্ধ করেছি? একটি স্বাধীন রাষ্ট্র চাই যেখানে সকলের সমান অধিকার থাকবে, কোনো বৈষম্য থাকবে না, ভোটের মূল্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সাম্য থাকবে। এগুলোর জন্যই তো আমরা ৭১-এ যুদ্ধ করেছিলাম। কিন্তু এই ৫০ বছর পরেও সেই আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তার কারণে দেশের রাজনীতিকদের ব্যর্থতা, ক্ষমতার প্রতি তাদের লোভ, অর্থের প্রতি লোভ। রাষ্ট্রপতি বলেন, সরকার যদি ভুল করে সবাই মিলে সংশোধন করতে হবে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা যাবে না। এই দেশে যেন আর কোনো স্বৈরশাসক সৃষ্টি না হয়। আমরা আমাদের সরকার বদলাবো। সরকার যদি ভুল করে তাকে সংশোধন করবেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কেউ ধ্বংস করবেন না। আমাদের রাজনীতিকদেরও অনেক কিছু শেখার আছে। যদি রাজনীতিবিদদের একটা অংশ যদি জীবন বিপন্ন করে ৭১-এ যুদ্ধ করত, তাহলে এই দেশে আর একদলীয় শাসন হতো না, গণতন্ত্র মর্যাদা পেত। ৭১-এ যে স্বপ্ন ধারণ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে তা সমুন্নত রাখতে বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। আগামী দিনগুলোতে আমরা আশা করি যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, এই স্বপ্ন পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই বাস্তবায়ন করবে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারত সরকারের কোনো ভূমিকা নেই, এমন দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সেখানে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতেও কোনো সমর্থন নেই নয়াদিল্লির। গভর্নমেন্ট হ্যাড নো রোল। একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজিত ওই অনুষ্ঠানে সরকারের কোনো ভূমিকা ছিল না। ওই ফোরামে যা কিছু বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের যথাযথ সাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত সরকারের বিষয়ে, তার কোনোটি ভারত সরকার সমর্থন করে না। ডিউলি কনস্টিটিউটেড গভর্নমেন্ট অফ বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি দেখতে ছুটির দিনে দর্শনার্থীদের ঢল নেমেছে রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। তবে স্মৃতি দেখতে এসে অনেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করে টিকিট না পেয়ে ফিরে গেছেন। অতিরিক্ত দর্শনার্থীর চাপ সামাল দিতে ব্যবস্থাপনার ঘাটতির অভিযোগও করেছেন অনেকে। দুপুর গড়ানোর আগেই রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে তৈরি হয় দীর্ঘ সারি। বেলা ৩টায় জাদুঘর খোলার কথা থাকলেও তার আগেই শত শত মানুষ টিকিটের আশায় অপেক্ষা করতে থাকেন। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে কাছ থেকে দেখতে এসেছেন। বাচ্চাদের নিয়ে আসলাম যে জুলাই জাদুঘর দেখব। মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসছে, যেমন আমি কুমিল্লা থেকে আসছি। তা আমি যদি আজকে না দেখতে পারি, আমি আবার কবে সুযোগ হবে আসার জন্য? তাহলে আমার জিনিসটা আজকে দেখাটাই জরুরি ছিল। ঢোকা তো সম্ভবই না, যেটা দেখতেছি আসলে টিকিটই তো কাটতে পারি না। আমি ঢুকতে পারছি বা ঢোকার পরে টিকিট কাটছি, কিন্তু ভিতরে আমার ফ্যামিলি, বাচ্চা, ওনাদেরকে নিতে পারছি না। তবে দর্শনার্থীদের এই আগ্রহের সঙ্গে বেড়েছে ভোগান্তিও। অভিযোগ, ভিড়ের কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই কাটতে পারেননি টিকিট। অনেকে ঢুকতে না পেরে ফিরে যান বাড়ি। অভিযোগ করেন অব্যবস্থাপনা নিয়ে। তারা একটা পরিবেশ সুন্দর করতো যে এখানে টিকিট কাটে, এই গেট দিয়ে লোক ঢুকতেছে, ওই গেটে টিকিট কাটে, তাও তো তারা করতেছেন। একটা থেকে ওখানেও আমরা দাঁড়ানো আছি, অলরেডি টিকিট কাটা হয়েছে, যারা টিকিট কাটছে তারাও ভিতরে ঢুকতে পারতেছে না। ওদের ম্যানেজমেন্টের ফার্স্ট অফ অল কোনো ঠিক নেই, যার কারণে এখন পর্যন্ত ঢুকতেও পাচ্ছি না, আগানোর কোনো ওয়ে নেই। ফ্যাসিবাদ এই দেশ থেকে তাড়ানোর পরে আমরা চাই না এরকম অব্যবস্থাপনা চাই না। আমার মনে হয় সরকারের উচিত একাধিক গেট রাখা এবং একটা শৃঙ্খলার মাধ্যমে আসলে এটাকে নিয়ে আসা দরকার।
জাদুঘরের ভেতরে প্রদর্শিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, ভিডিও চিত্র, নথিপত্র, শহীদদের ব্যবহৃত সামগ্রী। সংরক্ষণ করা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনের বিভিন্ন অংশ, যা ঘিরে দর্শনার্থীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। লাল টেলিফোনটা আমরা দেখতে পারছি, এটা আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লাগলো। ম্যাক্সিমাম মানুষজন হলো শেখ হাসিনার সাথে কথা বলতেছে, হ্যাঁ, জাফা কবে আসবেন, আমরা আপনাকে মিস করতেছি। দেশপ্রেমিক মানুষ যারা, তারা তাকে যেভাবে উৎখাতের জন্য যে কার্যকলাপগুলো করে সেগুলোই মূলত এখানে স্মৃতি হিসাবে রেখেছে এবং বাচ্চাদেরকে অর্থাৎ নেক্সট প্রজন্মকে এটা দেখানোর জন্য এখানে নিয়ে আসা। উনি কিভাবে এখানে থেকে আরামায়েশে থেকে গুণ এবং খুমের নির্দেশ দিতেন, এসির ভিতরে থেকে কোন খাটে শুয়ে উনি নির্দেশ দিতেন, এগুলো মূলত আমরা দেখার জন্য এসেছি। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের স্মৃতি সংরক্ষণে এই জাদুঘর ঘিরে মানুষের আগ্রহ স্পষ্ট। নির্বিঘ্নে টিকিট কেটে এই জাদুঘর ঘুরে দেখার সুযোগ চান দর্শনার্থীরা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে পথচারী নারীসহ আহত হয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর। একটি চায়ের দোকানের সামনে দুর্বৃত্তরা এসে লোপাতাড়ি গুলি চালালে আহত হন তারা। শুক্রবার গুরুতর আহত বিএনপি নেতা আলমগীরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর আহত পথচারী জ্যোৎস্নাকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পল্লবী থানার ওসি হাসান বশির জানান, বিকেলে পল্লবীর মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন আলমগীর। এ সময় 4 দুর্বৃত্ত প্রাইভেট কারে এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এর মধ্যে আলমগীরের মাথা ও পিঠে 3টি এবং পথচারীর পায়ে একটি গুলি লাগে। পুলিশ জানায় আহত মোহাম্মদ আলমগীর ভিন্ন কোনো এলাকার বিএনপির রাজনীতির সাথে জড়িত। পুলিশের ধারণা, মাদক ব্যবসায়ীদের সাথে দ্বন্দ্বে এমন ঘটনা ঘটেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। দুইজন মিল্লা টানাটানি করতে ফাট করে একটা ফায়ারিং করছে, তখন আমি দৌড় দিয়ে আমি ওইদিকে ভয়ের ঠেলা আমি ওইদিকে চলে গেছি। পরে এদিকে আরো দুইটা গুলি করছে, করার পরে ওরা 2 মিনিটে চলে গেছে। আর যারা গুলি করেছেন তাদের যতটুকু জেনেছি যে 2 জন ব্যক্তি জড়িত ছিলেন, তাদের সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। তো কে ছিলেন, কারা ছিলেন, তো এই বিষয়টা এখন তদন্তাধীন আছে। 7 সকালে 2 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল 18 জনের। এর মধ্যে সিলেটে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন 9 জন, আর বগুড়ায় বাস চাপায় মৃত্যু হয়েছে 7 শ্রমিকের। পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ইউনিক পরিবহনের বাসটি সকাল 7টার দিকে ওসমানীনগরের কাশিকাপুন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেগুন স্লিপার কোচের সাথে সংঘর্ষ হয়, খাদে পড়ে যায় ইউনিক পরিবহনের বাসটি। ঘটনাস্থলেই মারা যান 7 যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে এক শিশুসহ আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা সবাই ইউনিক পরিবহনের আরোহী ছিলেন। এখনও কারো পরিচয় জানা যায়নি। এদিকে বগুড়া সদর উপজেলায় বাস চাপায় প্রাণ গেছে 7 জনের। ভোরে এরুলিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শাফতে আলী পরিবহনের বাসটি ঢাকা থেকে নওগাঁ যাচ্ছিল। পথে এরুলিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় রাস্তার পাশে কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকা দিন মজুরদের চাপা দেয় বাসটি। ঘটনাস্থলেই মারা যান 3 শ্রমিক। আহতদের উদ্ধার করে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। পরে আরও 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার প্রতিবাদে এরুলিয়া বাজার এলাকায় 4 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান তারা। পরে কাজ শুরু হলে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। এদিকে বিকেলে বগুড়ার এরুলিয়া এলাকাতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীরা। আমরা জানি যে ফাপড়ির একজন মারা গেছে, আর বেশিরভাগের বাড়ি আপনার গাইবান্ধা গোবিন্দগঞ্জ। এক্স্যাক্টলি এখনো পরিচয় আমরা শনাক্ত করতে পারিনি। যারা মারা গেলেন তারা আসলে কারা? তারা ছিল শ্রমিক, তারা কাজের সন্ধানে বসেছিল, আর গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে খাম্বাতে হালকা লাগে, তারপরে শ্রমিকদের উপর উঠাইছে। দর্শক, এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।